আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। অপরাধীদের আড়াল করতেই সাগর রুনি হত্যা মামলার তদন্ত র্যাবকে দেয়া হয় বলে পরিবারের দাবি, পিবিআইকে তদন্তের আবেদন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, সংশ্লিষ্টতা না থাকলে হত্যা মামলা প্রত্যাহার। এবং জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। সফরের কর্মতৎপরতা আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে মন্তব্য। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। অপরাধীদের ধামাচাপা দিতেই সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত র্যাবের কাছে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন রুনির ভাই নওশের রোমান। তাই তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে দেওয়ার আবেদন জানাবেন তারা। বাদীর পক্ষে নতুন নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, ডিএনএ টেস্ট সহ সব তথ্য উপাত্ত থেকে গতি পাবে সাগর রুনি হত্যার মামলা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার তদন্ত শেষ করতে ১১১ বার সময় নিয়েছে ডিবি ও র্যাব। বিচারকদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময় নেওয়া কাম্য নয় বলে মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মামলাটি এখনও বিচারে মুখ না দেখাকে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস বলে উল্লেখ করেছিলেন হাইকোর্ট। এ অবস্থায় মামলাটির পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে রুনির পরিবার। আইনি কার্যক্রম দেখার জন্য এটা কি হচ্ছে ভিতরে, এগুলোর জন্য আসলে আমরা মোহাম্মদ শিশির মনির ভাইকে আমাদের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছি। তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তা ব্যাখ্যা করেন আইনজীবী। সকল নথি পর্যবেক্ষণ করে কি কি ক্লু আছে, এই ক্লুগুলোতে যেন ফার্দার ইনভেস্টিগেশন করা হয়, ইনক্লুডিং সায়েন্টিফিক এভিডেন্স, সেই জন্য আমরা আমাদের সহযোগিতা দিব। সেকেন্ড হলো, নিম্ন আদালতের প্রতিটা ডেটে আমরা হাজির থাকব, সেখানে তদন্ত রিপোর্টের প্রগ্রেস আমরা আদালতের কাছে যেন জমা দেওয়া হয়, এই জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে একসাথে কাজ করব। থার্ড হলো, তাতে যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আদালতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্টতা না থাকলে হত্যা মামলা থেকে সাকিবের নাম প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা গত ২৩শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন। বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের এত কম সময়ে সবচেয়ে সফলতম সফর এটি।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে বিশ্বকে নতুন বাংলাদেশের সাথে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রশংসা কুড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র সফরের প্রধান উপদেষ্টার কর্মতৎপরতা বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যোগ্য বিশ্ব নেতার মতোই জাতিসংঘে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চক্রমালিথা রিপোর্ট। His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ। বাংলায় ভাষণ দেওয়ার রেয়াজ অব্যাহত রাখেন তিনি। ভাষণে অধ্যাপক ইউনূস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। ইসরায়েল, গাজা, রাশিয়া, ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক সংকটও উঠে আসে তার বক্তব্যে। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার বিষয়টিও স্থান পায় ভাষণে। যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ডক্টর ইউনূস বক্তব্য দেওয়ার সময়ই করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা কেবল বাংলাদেশের স্বার্থেই জাতিসংঘে কথা বলেননি, উল্লেখ করেছেন বিশ্ব শান্তি ও সমৃদ্ধির বিষয়টিও। বাংলাদেশের একটি বৈপ্লবিক অবস্থার ভেতর দিয়ে পরিবর্তিত অবস্থায় পাল্টে যাওয়া সরকারের প্রধান এখানে এসে কথা বলছেন এবং সারা পৃথিবীর বিষয়াদি নিয়ে কথা বলছেন, বাংলাদেশ নিয়ে কথা বলছেন। এ কারণে এবারের বিষয়টি একেবারে ব্যতিক্রম। তিনি যে যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেসব বিষয়ের যে বাস্তবতা, সেটি দেখার পরে আমরা বুঝবো সত্যিকার অর্থেই এ যাবৎকালের সবচেয়ে ব্যতিক্রম সফর তিনি সম্পন্ন করেছেন জাতিসংঘে। আন্তর্জাতিক মহলে আগে থেকেই সুপরিচিত ডক্টর ইউনূস এবার নতুন পরিচয়ে এই সফর করেছেন। তা হলো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘে তার উপস্থিতি। আমাদের বাংলাদেশে এখন যে সংস্কারগুলো দরকার তার জন্য ফান্ড দরকার। উনি কিন্তু আপনার বিশ্বব্যাংক সহ অন্যান্যদের কাছ থেকে সেই ফান্ডটাকে এনশিওর করেছে। পাশাপাশি আমাদের এই যে 16 বছরের দুঃশাসনে যত অন্যায় অবিচার হয়েছে তার কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে বিচার করা যায় সেটার ব্যাপারেও উনি এনশিওর করার চেষ্টা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের ক্ষেত্রে এই সফর সবচেয়ে সফল। বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে জাতিসংঘে এবার প্রথমবারের মতো এক বিশ্ব নেতার ভূমিকা রাখলেন প্রফেসর ইউনূস। সারা পৃথিবীর সংকট ও সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরে অন্য দেশের নেতাদের সামনে স্পষ্ট করলেন একটি টেকসই পৃথিবী গড়তে হলে আমাদেরকে কোন দিকে নজর দিতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এ পর্যায়ে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ শফিক উদ্দিন আহমেদ আহনাফ স্মরণে নির্মাণ করা হয়েছে শহীদ আহনাফ মেমোরিয়াল। রাজধানীর শাহীন কলেজে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই মেমোরিয়াল উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শহীদ আহনাফের মা বাবা, ছোট ভাই এবং শিক্ষক শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলা অবস্থায় গত 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীর নতুন প্রধান নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হাশিম শফিউদ্দিন সংগঠনের প্রধান হতে যাচ্ছেন। শফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলরের প্রধান। নাসরুল্লাহর মৃত্যুকে বাক বদলের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে ইসরায়েল, আর মার্কিন প্রেসিডেন্ট একে বিচারিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় 5 দিনের শোক ঘোষণা করে প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছে ইরান। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে।
প্রতিষ্ঠার 30 বছরে পদার্পণ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। 3 দশক উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। পূবালী ব্যাংক পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত 148 জন জুনিয়র প্রবেশনারি অফিসারদের 5 দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় বক্তারা নবীনদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ঈসা এবং অন্যরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পর খেলা